মেসেজ করে বলে কি, শোনা যা হয়েছে হয়েছে, তুমি কি আমার মাফ করে দিতে পারবা? আমি কই তোরে মাফ করবো আমি? তুই কি করছ তুই বললা মানে? পরে করতেছে কয় আমার বিয়ে করতে পারবা? আমি বললাম বিয়ে মানে আমি কই আছো তুমি? পরে ও বলতেছে কি যে না, তুমি আমার জামালপুর আসো, আসার পরে বিয়ে করবে, তারপর আমার নিয়ে যাবো। তখন তো ভাই আমার মাথা ঠিক নাই। আপনি গেলেন এবং বিয়ে করলেন। আমি গেলাম জামালপুর, যাওয়ার পরে আমি তখন ভাবছি কি যে মনে হয় একটু রিকভার হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, সকালবেলা আমাকে ফোন করছে, স্বামী কোথায় তুমি? আমি বললাম যে ভাইয়ের বাসায় আছি। বললো, তুমি না আজকে মানে বিয়ে করবা? 4 তলায় মানে রেস্টুরেন্টের সাইডে গেছি, রেস্টুরেন্টে বসছিও, বসার পরে খাবার অর্ডার করছে, আমি কাঁপতেছি। আমার পুরো লাথেতে লাথেতে 4 তলা থেকে নামাইছে আমার। বাহ ভাই, কি হয়েছে বলেন। আমার আহ, ঘটনাটা একটু ডিফিকাল্ট। তো যদি আর কি সূচনা থেকে আমি আপনাকে বলতে চাই, তাহলে বলতে হবে 2019 সাল। হুম, 2019 সালে আমি মানে অ্যাডমিশন টেস্টের জন্য একটু ট্রাই করতেছিলাম। হ্যাঁ, তো ট্রাই করার সময় আহ, অনেকটা ট্রাই করার পরে আমার বাবার নিয়ত ছিল যে মানে যদি ভালো কোথাও চান্স হয় কলেজ হুম, বা হুম, এরকম আর কি। পরে শেষমেশে আমার চান্স হইলো নটরডেমে। হুম, আর নটরডেমে চান্স হওয়ার পর মোটামুটি ভালোই চলছিল সবকিছু। তো সবকিছু ভালো চলার পরে ফার্স্ট ইয়ার চলে গেল, তারপর সেকেন্ড ইয়ারে উঠলাম। ওঠার পরে বেশ কিছুদিন ক্লাস করছি, কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠার পরে মানে কেমন যেন একটা লাগতেছিল নিজের কাছে। কেমন? এটা আসলে মানে মানে ভালো লাগছিল না, একটু অন্যরকম ফিল হচ্ছিল যে আসলে আমি ছোট থেকে আবাস গেছিলাম, মানে ওরকম একটা খাঁচার মধ্যে ছিলাম, এমন অবস্থা। তো হঠাৎ করে মানুষ একটা পাখি খাঁচা থেকে যখন ছাড়া পায় একটু উন্মুক্ত হলে কেমন একটা হয় যায় না? তো ঠিক সেই সময় আমার একটু মানে খুব খারাপ লাগতেছিল যে আসলে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব সবাই এই যে কম্বাইন্ড স্কুল কলেজ, ওরা এখানে পড়াশোনা করছে, আমার মানে কেমন যেন একটা লাগতেছিল যে আমিও তো ওদের সাথে এতদিন চলাফেরা করি, কিন্তু না ভালো লাগতেছিল না। তো কিছুদিন কলেজ ভান করলাম, করার পরে এই যে শুরু হয়ে গেল মানে ভৌতিক কারবারের মতো এমন এক অবস্থা। তো পরে হঠাৎ করে আমাকে কলেজের ফাদার উনি আমাকে ডাকলো, কি সমস্যা আপনার? বললাম ফাদার কোনো তো সমস্যা নেই, তা আপনার অ্যাটেন্ডেন্স এত কম কেন? সেকেন্ড ইয়ারের কথা বলছি আর কি। তো সেকেন্ড ইয়ারে আমি বললাম স্যার আমার অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট? ওনারা বলতেছে আপনার অ্যাটেন্ডেন্স 34, যেখানে আমার 85 থাকার কথা। হুম, তো ওই সময়টা ফাদার আমাকে বলতেছে কি যে এভাবে থাকলে কিন্তু আমাদের এখানে থাকতে দিব না, নটরডেমের নির্দিষ্ট একটা রুলস আছে। তো ওনারা আমাকে সরাসরি আমাকে বললো কি যে অঙ্গীকার নামে সাইন করতে হবে। পরে অঙ্গীকার নামার মধ্যে সবকিছু দেওয়া আছে। পরে ওটা আমি আমার বাসায় নিয়ে যাই। তো বাসায় নিয়ে যাওয়ার পর আমি নিজে দেখলাম যে আসলে ওনাদের যে রুলস আসলে এইভাবে মানে হচ্ছিল না। আর তখন একটা মানে সুতা করছিলাম যে আমি এই কলেজটা বাদ দিব, এমন আর কি একটা অবস্থায় চলে এসেছিল। তো হঠাৎ করে আমি ফাদার রুমে গেলাম, যাওয়ার পরে আমি বললাম ফাদার সরি আমি এটা পারবো না, সাইন করতে পারবো না। পরে ফাদার সরাসরি আমাকে বলেছে যে যদি আপনি এটা নাই পারেন চলে যান। আমার খুব ইচ্ছা ছিল যে আদমজিতে পড়া, কিন্তু আমার বাবা ইচ্ছা হচ্ছে নটরডেমে পড়াবে আমাকে। ঠিক আছে, তো সবকিছুই ভালো ছিল, সবকিছুই আমার ফ্যামিলি আমাকে যতটা সাপোর্ট করতো বা এখনো করতেছে যথেষ্ট, আমাদের কোনো সমস্যা ছিল না। তো আমি নটরডেম কলেজ তখন রিজাইন দিই ইচ্ছা করে। রিজাইন দেওয়ার পরে গেলাম আদমজিতে। সেকেন্ড ইয়ারে ভর্তি হলেন। হ্যাঁ, না এখনো ভর্তি হয়নি আমি বলছি। তো আদমজিতে গেলাম, আমার বাবা আবার আর্মি অফিসার। তো উনি ওইখানকার মেজর জেনারেল, ওনার সাথে কথা বলেন প্রিন্সিপাল স্যার। তো প্রিন্সিপাল স্যার যেটা বলছে যে আমাদের এখানে সায়েন্সের কোনো সিট দিতে পারবো না, তবে আপনি একজন সেনাবাহিনীর পার্সন, তো এই হিসেবে আমরা কমার্সে যদি আপনার ছেলে ভর্তি করতে চান আমরা সিট দিব।
কারণ আপনি এমন টাইমে আসছেন, মাঝামাঝি সময় স্বাভাবিক, এটা নিবে না। তো সে সময় আমার বাবা আমাকে বলতেছে যে যদি হয় তাহলে তুমি কমার্সে পড়তে পারো। আমি বললাম না, অন্য কোথাও দেখেন। তো এরকম করে বেশ কিছুদিন যাচ্ছিল, সেখান থেকে চলে এসেছি, কোথাও ভর্তি হচ্ছিলাম, মানে একটা ঝামেলার মধ্যে, মানে কেমন জানি লাগতেছিল। তো কিছুদিন বাসায় থাকলাম, এভাবে থাকলে তো আর হবে না, আমাকে কলেজ মিস দিলেও হবে না। পরে শেষ করলাম কি আমাদের জামালপুরে উইজডম সেন্ট্রাল কলেজ। তো সেখানে অ্যাডমিট হলাম। এখান থেকে কিন্তু ঘটনাটা শুরু হচ্ছে। যখন আমি উইজডমে অ্যাডমিশন নিলাম, নেওয়ার পরে আমি যেদিন অ্যাডমিশনটা নিলাম তার পরের দিনই একটা মেয়ে আসে। তখন আমার রোল হচ্ছে 94, ক্রমিক রোল আর কি। তখন আমার 94 রোল, ঠিক তার পরের দিন একটা মেয়ে আসে, রোল হচ্ছে 95। সেখানেও ঠিক সেম কাহিনী, আবাসিকে আবার ভর্তি হয়ে গেলাম। পরে আবাসিকে বেশ কিছুদিন যাচ্ছিল, তো ক্লাস করি একসাথে, খুবই ভালো লাগতেছিল সবাই মিলে। আর এর আগে কখনো কম্বাইন্ড ক্লাস করিনি, হুম তো আস্তে আস্তে খুব ভালো লাগে কাজ করতেছিল। তো হঠাৎ করে একটা মেয়ের প্রতি খুবই মানে আসক্তি জমে, হুম মানে ওই মেয়েটাই 95 প্রতি। হ্যাঁ। হুম তো আমার খুবই ভালো লাগতেছিল যে কিছু একটা বলি, বা সে যে যখন ক্লাস করে আমার ভালো লাগে, আমি তাকায় থাকি বা একটু ক্লাসের দিকে না, মেয়ের দিকে দেখা থাকে। মেয়ের দিকে, বাহ, যৌবন মেয়ের দিকে উৎসাহ আছে। করতেছে। হ্যাঁ। তো এরকম করে কিছুদিন যাচ্ছিল, তো আমি ওনার পিছে পিছিয়ে যাইতাম, একটু যাওয়ার চেষ্টা করতো, ভাল লাগতো। তো ক্লাস শেষ হতো, একসাথে যাইতাম, ও আবার থাকতো আর মামার বাসায়, মামার বাসায় থাকতো, প্রতিদিন যাইতাম পিছে পিছে। তো পিছে পিছে যাওয়ার পরে সে একদিন আমাকে বলছে কি যে সমস্যা কি আপনার, আপনি কি আমাকে চিনেন না? আমি বললাম না তো। পরে বলতেছে, আমি একটু ভয় খাইছি যে কেন এইভাবে বলতেছে। তো পরে আমাকে বললো কি যে আপনি আর পিছে পিছে আসবেন না। আমি তখন আচ্ছা ঠিক আছে, আর আসবো না। তো এটা বলে আমি 2 দিন যাইনি। 2 দিন না যাওয়ার পরে হঠাৎ করে আমার মেসেঞ্জার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, মেসেঞ্জার। তো ফ্রেন্ড রিকোয়েস্ট আসার পরে এমনিতে মানে মেসেজ রিকোয়েস্ট আসছে আর কি, মেসেজ রিকোয়েস্টে একটা ফাঁকা মেসেজ দিছে। তো সেই মেসেজটা দেখতেছি, আর ভাবতেছি ফেক আইডি কিনা, এরকম কিছু অনেকেই তো করে এরকম, তাই না? তো পরে এরকম দেখতেছি, দেখার পরে আর এক্সপেক্ট করি নাই, আনসারও দেয় নাই। ওকে। তো পরে হঠাৎ করে আরেকটা মেসেজ দিছে যে আপনি আসেন না কেন 4 রাস্তা। মানে তখন আমি বুঝতে পারতেছি হালকা হালকা যে ওই মেয়েটাই দিল কিনা, হুম বা এরকম কিছু। যখন 4 রাস্তার কথা বলছে তখন আমি মোটামুটি কনফার্ম সে ওই মেয়েটা হবে। হুম তো পরে আমি একটা রিপ্লাই করছি যে আমি আপনাকে তো চিনি নাই। তো সে আমাকে বলতেছে কি যে ক্লাস ক্লাস কি ঠিক মতো হচ্ছে তো, হুম শরীর কি সুস্থ আছে? তখন আমি একটু শক খেয়ে গেছি যে হয়তো বা সে হইতে পারে। পরে যে এভাবে আস্তে আস্তে কথা হচ্ছিল, টেক্সট হুম টেক্সট হওয়ার পরে তখন একটু শিওর হওয়ার জন্য একটু মানে কল করলাম আমি নিজেই। তো তখন কলে কথাও বললাম, তখন তো আর মানে একেবারে শিওর হয়ে গেলাম যে আসলে আমি এটা। তো এইভাবে আসে, প্রতিদিন আমি পিছিয়ে পিছিয়ে যাই, ওর মামার বাসা পর্যন্ত আমি আগাই দিই। হ্যাঁ। তো এরকম অনেকদিন যাচ্ছিল, কিন্তু মানে আমি তো ভেবেই নিছি যে সে মনে হয় মোটামুটি একটা ডুবুডু ভাব হয়ে গেছে। আমি যেভাবে ডুবুডু ভাব, কেমনে ভাবলেন, কি হ্যাঁ, কারণে ভাবলেন? মানে আমি ভাবতেছি আর কি যে মানে সে কেন, মনে হয়। কোন ইঙ্গিতে ভাবলেন? হুম? কোন ইঙ্গিতে মনে হলো যে সে আপনার প্রেমে পড়ছে? না, উনি যেভাবে মানে কথা বলতেছিল, ওনার কথা বলার ভাবভঙ্গিতে আমি আচ্ছা, ওকে। কিছুটা আস করতে পারতেছিলাম যে হয়তোবা সে খাচ্ছে। তো এরপরে আমি হঠাৎ করে আমি ওর মামার বাসার সাইডে একটা যে স্পেস আছে ওখানে, তো ওখানে গিয়ে মাঝে মধ্যে ওর বান্ধবীদের সাথে একটা গল্প বা ফুচকা টুচকা খায়, একটা জায়গা আছে ওখানে। তো ওখানে হঠাৎ করে
মানে ওকে প্রপোজ করে ফেলি আমি, হ্যাঁ। তো সেই প্রপোজটা চরমভাবে রিজেক্ট করছে। চরম ভাবে মানে কিভাবে? চরমভাবে বলতে আমি যখন প্রপোজটা করি আমাকে এতটা বক্সে বলার মতো না, এতটা অপমান করছে বলার মতো না। গালাগালি করছে? হ্যাঁ, সাবাস। অনেকটা গালাগালি করছে। তো গালাগালি করার পরে, হ্যাঁ গালাগালি করছে ভালো, এবং কি থুথু দিছে ভাইয়া, মানে থুথু দিছে। আমাকে বলছে কি যে তোর মতো শামীম আমার পিছে 10টা 20টা 30টা করে ঘুরে, আমি তো তাদেরকে পাত্তা দেয় না, আমি তোকে মেসেজ দিচ্ছি তার মানে এই না যে আমি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছি। তো এরকম করে আমি খুবই শকড হইলাম। হওয়ার পরে আমি তো কি করবো বুঝতেছি না। তখন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষাও চলে আসছে। তো আমাদের সেন্টারটা একটু দূরে ছিল। পরে আমি সেন্টারের জন্য আলাদা একটা বাসা নিই। তো আমি এই যে মানে ওয়ান সাইডেড লাভ হচ্ছে কিন্তু একরকম এরকম, তাই না? মানে আমি ভালোবাসতেছি বা সেও কথা বললো, মানে আমার খুব ভালো লাগতেছিল তাকে, কিন্তু ম্যাচ হচ্ছিল না, এমন আর কি বিষয়টা। তো পরে যখন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়, পরীক্ষার সময় আমাদের সাথে আবার কথাবার্তা শুরু হয় মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে কথাবার্তা শুরু হওয়ার পরে তো আমি ইন্টারমিডিয়েট পড়ার সময় মানে পরীক্ষার সময়, পরীক্ষা শেষ হইলো, শেষ হওয়ার পর মুহূর্তে আমি আবার প্রপোজ করছি। প্রপোজ করার পরে তখন মানছে, হ্যাঁ অ্যাকসেপ্ট করছে। তো এইভাবে রিলেশন মোটামুটি অনেকটা যাচ্ছিল, খুব সুন্দর ভাই, অনেক বলার মতো না। তো 19 গেল, 20 গেল, 21ও গেল, 2022 সাল। 2022 আমি মিরপুর একে থাকি অনেকদিন থেকে। তো 2022 সালে এপ্রিলের দিকে এসে, হ্যাঁ মানে আমার সাথে একটু কথাবার্তা একটু এলোমেলো করতেছিল। প্রেম হইলো, প্রেমের কতদিন পরে গিয়ে আবার এই ঝামেলা শুরু হলো? কোন ঝামেলাটা? এই যে এলোমেলো লাগা শুরু হলো। হ্যাঁ, এটা প্রায় 3-4 বছর। প্রেমের 3-4 বছর? হ্যাঁ। এই 3-4 বছরের প্রেম কেমন ছিল? মাখো মাখো প্রেম? পুরাই মাখন। এমন প্রেম হয় না ভাই। কিরকম? আমি আমার ফ্রেন্ড সার্কেলেরও অনেকেই তো প্রেম পীড়িত করে, আমরা বুঝি না। আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এমন হয় কি আসলে যে প্রেম পীড়িতের মধ্যে তো ব্রেকআপ হবে, স্বাভাবিক হবে। কিন্তু এই মেয়েটা আমাকেই বলতো কি যে যে শামীম তোমার সাথে কিন্তু আমার ঝগড়া বাজেই না কেন, এই কোশ্চেনটা প্রায়ই করতো। আমি ঝগড়া বাঁচতে দিতাম না। সে আমাকে মানে আমি 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 বুঝতাম যে ও মনে হয় ঝগড়ার জন্য একটু আগাচ্ছে, কিন্তু আমি আসলে থাকতে পারতাম না ভাই। দেখা গেছে দুই এর একদিন, মধ্যে কি আপনারা ঘোরাঘুরি করতেন অনেক? হ্যাঁ ঘোরাঘুরি হতো প্রচুর। আমি মিরপুর থাকতাম, ও আবার ওই যে উত্তরে থাকতো, মাঝে মধ্যে উত্তরে ওর ফুপির বাসা আছে, তো ওখানে আসতো, মিরপুরে ঘুরতাম। আবার তাছাড়া এলাকায় গেলে তো কথাই নাই, এলাকা। তো যাই হোক, এর মধ্যে চুম্মা চাম্মি হইছে? শুধু চুমাচামি না ভাই, আমাদের রিলেশনটা, আমি একটা ছেলে মানুষ ভাই, কথা বুঝছেন? বুঝলাম। আমি একটা ছেলে মানুষ, আমার কোনো সমস্যা নাই, সে কিন্তু একটা মেয়ে, তাই না? এখন আমি তাকে বাদ দিব, কথাটা বুঝছেন? আমি তাকে বাদ দিব যদি সে কেন আমাকে বাদ দিবে? আচ্ছা, মানে সরাসরি যদি একবার বাংলা ভাষা যদি আমি বলতে চাই, মানে একটা মেয়েকে যদি একটা ছেলে নর্মালি যদি খেয়ে দেয়, খেয়ে দেয় কি খেতে বলতে মানে রিলেশনশিপের লাস্ট স্টেজ বলেন, ব্রেকআপ? না 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 না, মানে মানে একটা ছেলে একটা মেয়েকে তাজা খায় ফেলবে? একটা ছেলে একটা মেয়ের সাথে যে একবারে লাস্ট স্টেজ পর্যন্ত যায়। আচ্ছা, সম্পর্ক, শারীরিক সম্পর্ক, একটা শারীরিক সম্পর্ক হওয়ার পরে খাই দেয় কি মানে এটা কি রান্না করে কাইটটা খায় ফেলে? আচ্ছা, এটা বড় বলবো। তো একটা ছেলে যখন তাদের মানে চূড়ান্ত পর্যায়ে চলে যায় বা শারীরিক সম্পর্ক পর্যন্ত চলে যায়, নর্মালি একটা মেয়ে তাকে আটকাবে, ছেলেটাকে আটকাবে। কেন? অবশ্যই আটকাবে। কেন বলেন তো? এখন এর মধ্যে কথা থাকতে পারে যে
যদি মেয়েটা মানে বাংলা ভাষায় যদি 12 ভাতেরই হয় তাহলে ভাই ভিন্ন কথা। আর ছেলেটা 12 ভাতেরই হচ্ছে না? এখন ছেলেটা যদি মানে নিজের ইচ্ছা মতো যদি ছেলেও যদি 12 ভাতের মতো হয়ে থাকে তাহলে তো ঠিক আছে। তাহলে তাহলে কে কাকে ছাড়বে? মানে কেন একটা মেয়ে ধরে রাখবে? একটা ছেলে যদি আরেকটা মেয়ের সাথে শুয়ে আরেক জায়গায় গিয়ে বিয়ে করে তাহলে তো সেও 12 ভাতেরই পুরুষ হয়ে গেল। একজনের সাথে থাকলে তো একজনের সাথে একজন ছেলে একজনের সাথে থাকলে একজন মেয়ে একজনের সাথে থাকলো, তাহলে একজন কথা মেয়ে নেই। একজনের সাথে রিলেশন করতে পারে, কিন্তু এর বেশি করলে তো এটা তাহলে আসলে ভাই মানা যায় তাহলে শুধু মেয়েরা ধরে রাখতে চাইবে কেন? আমার মাথায় ঢুকলো না ব্যাপারটা। না। না না, এটা তো আসলে মানা যায় না। কোনটা মানে জানো? একটা মেয়ে একটা ছেলের সাথে করতে পারে রিলেশন, আর ঠিক একটা আছে। ছেলে অনেকগুলো মেয়ের সাথে করতে একটা পারে, ছেলে একটা ছেলেও সেটা মানা যেতে পারে। একটা ছেলে অনেকগুলো মেয়ের সাথে করতেছে, সেটা মানা যাবে। হ্যাঁ না, এটা আমার বলো। ক্ষেত্রে মানা যাবে না, মানে সবার ক্ষেত্রে মানা যাবে না, এটা স্বাভাবিক। কারণ আহ, এটা ঠিক না, যেটা ঠিক না, হ্যাঁ এটা তো ইলিগেল কোনটা ঠিক না? মোটামুটি। কারণ মোটামুটি হচ্ছে ইলিগাল কোনটা? যদি মানে আর কি আমরা যদি মানে একদম রিয়েল লাভ এর কথা বলি, রিয়েল লাভ হুম বা একটা আছে রিয়েল লাভ আর একটা আছে মানে ফেক, হুম। সেটা শুধু বলা বলা লাভ, তাহলে তো হইলো না ভাই। আচ্ছা, এখন হ্যাঁ, গল্প আগান। আমি আপনার সাথে একটু মজা নিতেছিলাম আর কি, আমি বোঝার আহ, চেষ্টা করতেছিলাম লাইফ কেমন। তারপরে আমাদের রিলেশন এপ্রিল মাস পর্যন্ত যখন আসলাম, মে মাসে 2022-এর এপ্রিল মাসে আসলাম, আসার পরে ও কথার একটু ঝামেলা করতেছিল, মানে কথাবার্তা ঠিক নাই। আমাকে বলতেছে যে শামীম, ততদিনে কি সে আপনাকে খাইছে? হ্যাঁ, সাবাস, তারপর? তো ও আমাকে বলতেছে কি যে শামীম দেখো, আমার ভালো লাগতেছে না, তোমার সাথে আমি কিছুদিন কথা বলবো না। আমার বললাম, কেন শোনা, এটা তো হবে না, মানে এটা কি হয়, এই যে এতদিন যে রিলেশন করলা কখনো তেমন হয় না, হঠাৎ করে এইসব বলতেছো কেন? তো ওই আমার বলতেছে কি যে তুই কিন্তু আমার লাইফটা নষ্ট করে দিস শামীম। আমি কোথাও আজও হাসতেছি আমি, কি কি নষ্ট করছি আমি? পরে আমার বলতেছে কি যে তুই কি করস? আমি বললাম তুই ক্লাসমেট তো, তুই মাঝে মধ্যেই করতাম, আমি ও মানে একজন আরেকজনকে তুই তুই করে বলতাম মাঝে মধ্যে। তারপরে ও আমার বলতেছে কি যে তুই আমার লাইফটা নষ্ট করে দিছস, এই সেই বলে ফোন কাইটা দিছে। তো ফোন কাইটা দিছে, আমার তো খুব খারাপ লাগতেছিল যে এমন করলো কেন। হুম আমি আবার ফোন দিচ্ছিলাম কিন্তু ফোন পুরো বন্ধ। হুম পরে আমি ও যেখানে থাকে ওর বোনকে ফোন দিলাম যে আপু এরকম এরকম অবস্থা। আমাদের হুম। রিলেশনটা কিন্তু বিষয় কিন্তু সবাই জানতো ওর ফ্যামিলির। কেন? কেন বলতো, কোনটা কথা মানে বলে? কেন জানতো? মানে ও নিজে জানাই তো, আচ্ছা, ওকে। মানে ও নিজে জানাই তো যে স্বামীর তেল সাথে তার বেশি। হ্যাঁ, মানে সে আমাকে বুঝতেই দেয় নাই যে যে মানে সে আসলে কি করতেছে। কি করতেছে। সে আমাকে পুরোপুরি তো তাদের বাসায় জামাই বানায় ফেলছে আমার। ভেরি গুড। হ্যাঁ, ওর মামা আছে, ওর মামি আছে, ওনারা তো আমাকে চরম আদর করতো ভাই। হুম ঠিক আছে, মেয়েরা চিট করতে পারে, হুম কিন্তু ওর মামা মামি আমার সাথে আজ পর্যন্ত চিটিং করেনি। তো এরকম কথা বলে মানে এই যে ওর বোনকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে হুম বললাম যে এরকম এরকম কাহিনী, ও তো পাগলামি করতেছে, হুম কিছু একটা বলেন। হুম তো সেই সময় বলতেছে কি যে আপনি কি বলছেন ওকে? আমি বললাম, আমি তো কিছু বলি নাই। পরে বলছে আচ্ছা আপনি আপনাকে ডিসক্রিপশন পরে বলবো রাতে। হুম। তো রাতে তখন আমি জব করি প্রিন্স গ্রুপে, প্রিন্সে। তো পড়ালেখা শেষ? পড়ালেখা এখনো শেষ হয়নি, মাস্টার্স বাকি আছে। ওকে। জি। তো পরে আহ, আমাকে রাতে ফোন দিছে, ফোন দেওয়ার পর জানাইতেছে যে শামীম ভাইয়া আপনারা তো কি বলবো বুঝতেছি না। তো মহুয়া কি আপনারা কিছু বলছে? আমি বললাম না তো, কিছু বলে নাই আমার, আমার সাথে শুধু রাগারাগিটা করছে। পরে বললো যে ওর বাসা থেকে মনে হয় কোনো একটা ছেলে টেলে দেখতেছে। হুম আমি বললাম দেখতেই পারে, হুম তাতে কি, একটা মেয়ে মানুষ বিয়ে দিবে না বাপ মা? হুম দেখতে পারে। তো পরে বলতেছে কি যে আপনি ওরা ভুলা যান, এই সে। হুম আমি প্রায় আসতেছি, কি বলে, হুম মাথা কি ঠিক আছে? হুম তো আমি ওরা বললাম কি যে আমি মেয়েটার সাথে একটু দেখা করতে চাই, হুম আপনার বোনের সাথে। পরে বললো যে না, দেখা করা যাবে না এই সময়। যদি আপনার যদি খুবই বেশি জরুরি দরকার হয় ওর ভাইকে ফোন দেন, হুম ওর বাবা মাকে ফোন দেন, ফোন দিয়ে আপনি যান। হুম হুম। আমি ওর ফ্যামিলির, ওর বাবাটা শুধু জানতো না, ওর বাবা আর ওর বড় ভাই এই শুধু। যে এইবার ব্রেকআপে হইতেছে, তারপরে কি আবার জয়েন হইছে না, সম্পর্ক?
বলছি, বলেন। ওর ওর ভাই আর ওর বাবা ছাড়া ফ্যামিলি আর সবাই না, আমার জানতো। কাছে গল্পটা জায়গায় ইন্টারেস্টিং লাগতেছে না, এই জন্য বললাম একটু জি টাইনা বলেন। হ্যাঁ। জি জি জি। হ্যাঁ। তারপরে আমাকে আমি ওর ভাইকে একটু ফোন দেওয়ার ট্রাই করলাম, কিন্তু ধরে নাই। হ্যাঁ, হুম, তো ধরে নাই। পরের দিন আমি অফিসে, অফিসে, অফিস থেকে হঠাৎ করে ফোন আসছে, বারবার ফোন আসতেছে। অফিসে নর্মালি কিন্তু ফোন ধরা হয় না। হুম, তো ফোন আসছে, ফোন আসার পরে আমি পিক করছি। হুম, করার পরে আমাকে বলতেছে কি যে আমি কোথায় আছিস তুই? হুম, আমি বললাম কে ভাই? ওরা বলতেছে আমি তোর বাপ লাগি। হুম, ঠিক আছে, আমি বললাম মানে বুঝলাম না কি আপনি? হুম, পরে বলতেছে কি যে আমি রাফি, হুম, আমি মহুয়ার ভাই। হুম, আমি বললাম জি ভাইয়া, কেমন আছেন? হুম, কয় কেমন আছেন, তোর বাপের নাম্বার দে। আমি বলতেছি আব্বুর নাম্বার দিয়ে কি করবেন? হুম, আব্বুর কোনো দরকার আছে নাকি? হুম, পরে বলতেছে দিতে বলছে দে। পরে হুম, দিছি আমি। না, ঠিক আছে, কথা বলুন। তো আমার বাসাতে তো আগুন জ্বালাইছে। জ্বালানোর পর আমার বাসা থেকে ফোন দিচ্ছে বারবার আমাকে, আমি ধরি নাই। এখন তো হ্যাঁ। তো পরে আমার মেজো বোন আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে যে বাবু কই তুই? হুম, আমি বললাম অফিসে। তুই কি করছিস? আমি বললাম কই না তো। হুম, পরে বলতেছে যে মহুয়া, তোর সাথে কি হয়েছে মহুয়ার সাথে? হুম, আমার মেজো বোন ওদের মানে জামালপুরেই থাকতো, ঠিক আছে। হুম, আমার মেজো বোন ওকে এত আদর করতো যে প্রতিদিন বিকালবেলা স্কুটিতে করে ঘুরতো একসাথে, জানেন? হুম, প্রতিদিন বিকালবেলা আপুর সাথে স্কুটি দিয়ে ঘুরতো। আচ্ছা, তো পরে মানে আব্বু তো আমাকে শেষবারের মতো ফোন দিচ্ছে, আমার মেসেজ করছে আপু। আজকে বলতেছে ফোন কি ধরবি নাকি আমি ওই মিরপুর যাবো। হুম, খুবই রাগ পেয়ে গেছে। পরে ধরছি ফোন। ফোন ধরার পরে তো আমার সাথে অনেক চিল্লাপাল্লা করতেছে। চিল্লাপাল্লা করার পরে আমি বললাম যে আব্বু, আমি বলতেছি, আমাকে বলার কোনো সুযোগই দেয় না। হুম, ঠিক আছে, তো যা শাউটিং করছে তো করছে। করছে। তো সে পর্যন্ত থাকলো। তো আমি ভাবছি যে আর 2-4 দিন যাক, হয়তো আবার কন্টিনিউ হবে, সমস্যা নাই। কারণ ওই আমারে বাদ দিবে, মানে এটা মানা যায়, সম্ভবই না। কেন? মানে ওরকম ভাবে সে গড়েই উঠে নাই। আচ্ছা। হুম, মানে ওর সাথে আমার এত একটা বন্ডিং হয়ে গেছে যে মানে এই বন্ডিংটা ফাটার মতো না ভাই। ঠিক আছে, হুম, তো ওইভাবে দেখি যে 4-5 দিন চলে গেল, হুম, মানে কাজ হচ্ছিল না। হঠাৎ করে হুম, মে মাসের, না সরি, জুন মাসের 3 তারিখে, হুম, হুম, এতদিন আমার সাথে কথা হয় নাই, আমি খুব স্টক মেরে আছি। আমার মেজোন আমাকে বলছে যে সমস্যা নাই, মোহর সাথে আমি তোর ম্যানেজ করে দিব পরে, হুম, একটু ধৈর্য ধর। ধৈর্য। হুম, হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছিল কিন্তু একটু ধৈর্য ধরতেছিলাম। ধরলাম। আমার ভাই সত্যি কথা, আমার অফিস টফিস কিছুই ভালো লাগতেছিল না। হুম, আমার অফিস থেকে আমার যে বস আছে ওনারা বলতো আমাকে যে কি হয়েছে বাবু, তোমার কি সমস্যা, মন মনে হয় থাকো কেন? আমি ওনাদের কাছ থেকে শেয়ার করতাম, ওনারা বুঝতো। আর কারণ আমার অফিসেও তো আসতো, হুম, আমার অফিসে সবাই জানে যে আমি ওর বিয়ে করছি। হুম, হ্যাঁ, মানে সবাই আদরও করতো, একটা হয়ে চিনতো। তো পরে মানে আমি ফোন দিয়ে ট্রাই করি মাঝে মধ্যে, মানে কাজ হচ্ছিল না। তো হঠাৎ করে জুন মাসের 3 তারিখে তখন রাত 9টার মতো বাজে। হুম, রাত 9টার মতো বাজে, তখন আমার কাছে একটা ফোন আসছে ওর বান্ধবীর। হুম, হুম, আমি বান্ধবীর নাম বলবো না। ওর বান্ধবী আমাকে টেক্সট করছে যে ভাইয়া আপনি কোথায়? আমি বললাম যে আমি অফিসে। হুম, পরে বলতেছে যে আপনি অফিসে একটা জিনিস দেখলাম, আসলে এটা সঠিক কিনা কে জানে। আমি বললাম কি কি হয়েছে? পরে বললো যে আপনি মহুয়ার আইডিতে ঢোকেন তো একটু। হুম, মা, আমি আইডিতে ঢুকতে দূরছি ভাই, আমার তো আসতেছে না। আমি বলি কি রে, আসতেছে না কেন? পরে দেখি ব্লক। হুম, ঠিক আছে, তো ব্লক, কি রে ব্লক কেন? পরে আমি ওর জিজ্ঞেতেছি যে আসলে কি হয়েছে, কাহিনীটা মানে বলো খুইলা। হুম, পরে ও মানে বলতেছে কি যে ও একটা স্ট্যাটাস দিছে, সেটা হচ্ছে মহুয়া মৌ, আজিজুল নাহার মহুয়া ম্যারিড উইথ রাকুল ইসলাম সিফাত। হুম, ঠিক আছে, তো আমি হাসতেছি খুব, হুম, যে হয়তো আমার একটু ভয় টয় খাওয়ানোর লাগে এমন করতেছে। পরে আমি তারপরের দিন আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আসলে সবকিছু সত্যি। হুম, হুম,
তো সেই সময় আমি আর কোনো কিছু বলিও নাই, কোনো কিছু করিও নাই, আমি চলে আসছি মিরপুর। হুম মিরপুর চলে এসে আমি তো অফিসে যাই না, অফিস থেকে আমাকে ফোন করে, বাবু আসতেছে না কেন? হুম তো আমি বললাম যে আমার কয়েকদিন লেট হবে, আমি যাইতে পারবো না এখন। পরে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি পরে লিভ দিয়ে দিও। হ্যাঁ, হুম তো এভাবে আমি আর পারতেছিলাম না যে এখন কি করবো, আমি আমার মাথায় কোনো কাজই করতেছে না। ঠিক হুম আছে, যে ও বিয়ে করে ফেলছে, এটা আমি কিভাবে মানবো? হ্যাঁ, হুম তো খুব ভালো বিয়ে করছে। আমি আল্লাহর কাছে শুধু এতটুকুই বলছি, আল্লাহ এটা কি হইলো? হুম এমন কোনো জায়গা নাই আমি আল্লাহর কাছে দোয়া না করছি যে আল্লাহ আমি আর কিছুই চাই না, আমি শুধু এই মায়ের চাই। কেন? ও অনেক ভালোবাসি ভাই। কিন্তু সে তো আপনার ছেড়ে আর একজনের ঠিকই বিয়ে করে বসে গেল। এখন ও ছাইরা গেছে, আমি লাস্টলি আর কিছু কথা বলবো তাহলে ক্লিয়ার হবে। বল। তো হঠাৎ করে 3 দিন পরে ওই ছেলেটার মা আমাকে ফোন দিছে। হুম আমার রিলেশনটা কিন্তু ভাইয়া সবাই জানতো, হুম মানে এটা হচ্ছে ইউনিভার্সাল, হুম ইউনিভার্সাল বলতে পারেন, কারণ অতটুকুর মধ্যে মোটামুটি সবাই জানতো। দেখা গেছে ওর কলেজে দিয়ে আসতাম, ভার্সিটিতে দিয়ে আসতাম, হুম বা ভার্সিটিতে গেলে বন্ধু বান্ধব দেখতো, এরকম হয় না? তো সবাই জানতো মোটামুটি ওখানকার ভাই ব্রাদার, কারণ ওরও যে বন্ধুগুলা ওগুলা কিন্তু আমারও বন্ধু। ঠিক আছে, কারণ এলাকার হুম সেম ক্লাস না, তো একসাথে যাই হোক, পরে এরকম সবাই জানতো। তো হঠাৎ করে ওর শাশুড়ি মা আমাকে ফোন দিচ্ছে। হুম বিয়েটা কিন্তু রেজিস্ট্রি করেছে শুধু সেই দিন 3 তারিখ। উঠায় নেই তখন। হ্যাঁ, তো ফোন দিচ্ছে ওর শাশুড়ি মা আমাকে, ফোন দিয়ে বলতেছে কি যে আপনি কি শামীম? হুম বললাম জি। আপনি কে? হুম তখন উনি আমাকে বলতেছে কি যে আমি মৌয়ের শাশুড়ি লাগি। ভাই বিশ্বাস করেন, এই কথা শোনার পরে আমার যে কি লাগছে, যে শাশুড়ি এই মহিলা কেন আমার মা রাইখা কোন। হুম হুম, খুব কষ্ট লাগতেছিল, কিন্তু তারপরও আমি কথা কন্টিনিউ করতেছি। হুম পরে আমি বললাম যে আচ্ছা আন্টি কি হয়েছে বলেন। হুম পরে বলেছে যে মৌকে চিনো? আমি বললাম, হ্যাঁ চিনবো না কেন, অবশ্যই চিনি। পরে বললো যে তুমি কি মৌয়ের বেস্ট ফ্রেন্ড? হুম আমি বললাম বেস্ট ফ্রেন্ড, মোর দেন ফ্রেন্ড, এতটুকুই। হুম, পরে বললো আচ্ছা ঠিক আছে, বলে ফোনটা কেটে দিস। কেটে দেওয়া 20-25 মিনিট পরে আবার ফোন দিস। ফোন দেওয়ার পর বলেছে কয়ে তুমি কোন বয়ফ্রেন্ড ছিল? আমরা সবই তো জানেন, জানার পরও আলাদা আলাদা করে কেন ফোন দিচ্ছেন, একবারে বললেই তো পারে। আমার খুব খারাপ লাগতেছে ভাই। তখন আমাকে বলতেছে কি যে তোমার সাথে আমার অনেক কথা আছে, হুম তুমি আমাদের এলাকায় আসবা। ওরা আবার আজমপুর থাকে, উত্তরাত। তো আমি বললাম যে কোথায় থাকেন? পরে বললো যে আজমপুর আসো, দেখা করবো। মনে মনে কইতেছি আমি যে আমি গেলে আমার যে সাটাইবো, এটা তো আমি বুঝতেছি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার এখনো কোনো দোষ নাই। এই যে 3 দিন চলে গেল, অলরেডি ওর শাশুড়ি আমাকে ফোন দিয়েছে। তারপরে কি হলো ভাই, আমি আর পারতেছিলাম না নিতে। তোমার নম্বর পাইলে করতে ভাই। আমার নম্বরটা কালেক্ট করছে কোথা থেকে আল্লাহ জানে, হুম হয়তো মোয়ের ফোন থেকে। মো আমার নাম্বার সেভ দিয়ে রাখতো টাফলিন দিয়ে। হুম মাথা ব্যথার ওষুধ। চিন্তা করো, ওরে খোদা, এইটারে বলে যে কি জানো, এটা পোলা পাইন ফাইজলামু করে বলে টুরু লাভ টুরু লাভ। টুরু লাভ এরকম এইসব বিষয়টা। ঠিক তারপর আছে, তো টাফলিন দিয়ে সেভ করে রাখতো। ওর ভাই ব্রাদার আছে, ওরাও যদি একটু মানে না বুঝতো বা এরকম কিছু, মানে যাই হোক যেভাবে ইয়া রাখছে আর কি। তো পরে ওর শাশুড়ি যখন ফোন টোন দিল, দেওয়ার পরে তো ওই টপিক চলে গেল। তো পরে আমি আর নিতে পারতেছিলাম না, আমার আর 2-4 দিন গেল। যাওয়ার পরে কি করেছে জানান? হুম মানে এই যে আবেগ কাজ করতেছিল খুব। অনেক আবেগ কাজ করতেছিল, তো খুবই ইমোশনাল হয়ে যায়। এই রাত হইলে ভাই ভূত চাপে। হুম ঠিক আছে, রাত হলেই মাথা মাথা নষ্ট হয়ে যায়, যে খুব মিস করতেছে। তখন এই যে ফেসবুকে ঢুকলে মানে কবি হয়ে যায়, সে কবিতা বানাই ভাই, কবিতা বানাই, কবিতার মধ্যে নাম থাকে ওর, আমার নাম থাকে, মানে কবি হয়ে যায়। ঠিক আছে, মানুষ প্রেমে বললে কি না কি হয়ে যায় নাই, হুম কথা মনে হয় সত্যি। তারপরে যে এরকম করে হঠাৎ করে ওর একটা ছবি, আমার একটা ছবি, নর্মাল নর্মাল, এই যে আপনি আছেন এখানে বসে, আপনার সাথে যদি আমি একটা
আপনার সাথে যদি আমি খাইতে যাই রেস্টুরেন্টে নর্মালি হুম একসাথে যদি একটা সেলফি দিই, হুম এরকম আর কি, নর্মাল একটা সেলফি আমি পোস্ট করি, পোস্ট করার পর হাই হাই বিশ্বাস করেন আমার কাছে 20টার উপরে ফোন আসছে, নেতা খেতা থেকে শুরু করে ওদের পলিটিক্যাল অনেক ক্ষমতা আমি জানি। হুম আহ, ওর বাবা দেখেন, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওর বাবাও আর্মি অফিসার, আমার বাবা আর্মি অফিসার। ওর বাবা রিটায়ার করছে একটু আগে, কিন্তু আমার বাবা রিসেন্ট রিটায়ার করছে। হুম হুম। তো এরপরে হচ্ছে আসল কাহিনী, মেয়েটা মানে কিভাবে কি করছে আমি জানি না। তো হঠাৎ করে আমার ফেসবুকের ছবিগুলা ও স্ক্রিনশট মারা কাকে কাকে যেন পাঠাইছে। পাঠানোর পরে তো আমাকে তো অনেকেই অনেকভাবে মেসেজ করতেছে, আজে বাজে থ্রেট করতেছে, এই সেই। শেষমেশ ওর বাবা আমাকে ফোন দিয়ে বলে কি যে তোকে কিন্তু আমি দেখা নিমু, যে তুই আমার, তোর জন্য আমার মেয়ের যদি কোনো কিছু হয়, হুম হুম যদি ওই ছেলেরা যদি কোনো কিছু করে বা ডিভোর্স পায় এরকম কিছু হয়ে যায়, হ্যাঁ, তোর কিন্তু খবর আছে। তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে বাবা। তা তখনও আমি তাকে বাবা করে ডাকি। হুম পরে বললাম যে ঠিক আছে বাবা, আমি যে ঠিক আছে দেখতেছি আমি। পরে ছবিটা আমি অনলিমি করে দিই, দেওয়ার পরে যেটা ঘটছে তো ঘটছে নাকি। তো পরে এই ছবিটা দেখছে, আহামরি কিছু না রে ভাই। 2016 সাল, আপনার মনে করেন মানে সরি 16 না, 19-এর প্রথম দিকে আর কি, 19-এর প্রথম দিকে ধরেন যে কিছু ছবি ছিল আর কি, হালকা পাতলা, মানে একদমই নর্মাল। হুম মানে ওইগুলা রিলেশনশিপ যখন স্টার্ট করি তার আগে আগে যে ছবিগুলো আর কি, নর্মালি মানে শুধুমাত্র বন্ধু সুলভ আর কি। তো ওই সময় যে ছবিগুলো ছিল ওই ছবিগুলো ওরা স্ক্রিনশট মানে পাঠাইছে। হ্যাঁ। তো পাঠানোর পরে আমাকে হোয়াটসঅ্যাপ করছে ওর ভাই, যে এগুলা এগুলা কি, এগুলা এগুলা কি। আমার ভাইরে এই ছবি তো আমার আজকে না, আপনি 22 সালে কেন পাঠাইতেছেন, অনেক আগের ছবি, তখন দেখেন নাই, এতদিন আপনাদের কেন হুশ গেছে। হুম পরে বললো যে তোর যদি মানে লাইফ যদি রাখতে চাস তাইলে কাট এগুলা এসেই বহুত কথা, আমি আর কাটি নাই, এখন আছে। তো পরে এভাবে যাইতেই বেশ কিছুদিন পরে ওর যে শাশুড়ি মা আছে, ও শাশুড়ি মা আমাকে বলছে কি যে শামীম একটা কথা বলি তোমাকে বাবা, খুব ভালো মানুষ, ওনাদের যে ফ্যামিলি স্ট্যাটাস পুরো জোস ভাই, ইসলামিক রিলিজিয়াস খুব। হুম পরে ওনারা আমাকে বলছে যে শামীম একটা কথা বলি তোমাকে, আমরা কিন্তু আর আগাচ্ছি না। হুম আমি বললাম আগাচ্ছি না মানে? পরে বলতেছে যে আমরা কিন্তু ময়ের দিকে আর আগাচ্ছি না, আমরা চাচ্ছিলাম যে কোরবানি ঈদে আমরা বিয়েটা তুলে নেব, কিন্তু আর সম্ভব না, ডিভোর্স দিয়ে দেবো। আই সালা, যেটা কইছে তো কইছে ভাই, হুম পুরা ডিভোর্স হয়ে গেছে। হুম। এখানে তো আমার খুশির কিছু নাই নাকি? কিন্তু আপনি তো এখনো খুশি হলেন। আমার খুশির কিছু নাই, আমার একটা খুশির মতো লাগতেছে কেন, হুম ওকে যদি আমি আবার পাই আবার বিয়ে করে ফেলবো। আচ্ছা, তারপর? তো আমার ফ্যামিলি থেকে একটু ট্রাই করতেছিল যে দেখি আবার পোলাই যে অবস্থা হয়েছে, খুব সিরিয়াস অবস্থা, মায়েরা ছাড়া বাঁচবো নেই সেই। পরে আমার বাবা ওদেরকে একটু বলছিল এরকম এই বিষয়ে, ওর বাবা মানে দিবে না, কথাই বলতে চায় না, পাত্তা দিতে চায় না, এমন অবস্থা। অথচ ওই পদমর্যাদার দিক দিয়ে ও আমার বাবা কিন্তু সিনিয়র। হুম তো পরে এরকম করে আমি তখন মিরপুরেই থাকি, আমি জব টব বাদ দিয়েছি। হুম আমি পরে জব বাদ দিলাম, জব বাদ দেওয়ার পরে পুরো একটা মাতাল অবস্থা, পাগল অবস্থা, আর চলতে পারতেছিলাম না। তো হঠাৎ করে মহু আমার ফোন মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, মেসেজ করে বলে কি শোনা যা হয়েছে হয়েছে, তুমি কি আমার মাফ করে দিতে পারবা? আমি কই তোরে মাফ করবো আমি? হুম তুই কি করছ তুই বললা মানে? পরে কথা কয় আমার বিয়ে করতে পারবা? আমি হুম বললাম বিয়ে মানে আমি কই আছো তুমি? পরে বলতেছে কয় যে আমি জামালপুর আছি, আমার নিয়ে যাও। আমি কই নিয়ে যাবো না, তুমি এসে পড়ো আবার বাসা যেন, হুম তুমি সরাসরি আমার বাসে চলে আসো। হুম পরে ও বলতেছে কি যে না, তুমি আমার জামালপুর আসো, আসার পরে বিয়ে করবে, তারপর আমার নিয়ে যাবো। দেখেন কি খেলা খেলছে। ঠিক সেই মুহূর্তে আমি, তখন তো ভাই আমার মাথা ঠিক নাই। আপনি গেলেন এবং বিয়ে করলেন? আমি গেলাম জামালপুর, যাওয়ার পরে সেদিন পর্তুগাল আর ব্রাজিলের খেলা, ডিসেম্বরের 10 তারিখ, ঠিক হুম আছে। হুম তো সেদিন আমার সাথে কথা বলতেছিল খুব মধুর সুরে। আমি তখন ভাবছি কি যে মনে হয় একটু রিকভার হচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ।
হয়তো বা একটা ভুল করে ফেলছে, হ্যাঁ করতে পারে। বিয়েটা তো করলেন, বিয়ে করার পরে কি হলো? আমি তো মাত্র গেলাম, বিয়ে করি কিনা দেখেন, এখানে তো টুইস্ট। হুম তো আমি যে গেলাম, যেটা খেলা শেষ হইলো, আমি সেই রাতেই রওনা হয়েছি। রওনা হওয়ার পর সকালবেলা আমাকে ফোন করছে, স্বামী কোথায় তুমি? আমি বললাম যে ভাইয়ের বাসায় আছি। বললো, তুমি না আজকে মানে বিয়ে করবা, তুমি এখন আসো নাই? হুম আমি বললাম যে তুমি কোথায় আছো এখন? পরে বলতেছে যে আমি আসছি, জামালপুর আসছি, তুমি এক কাজ করো, ডায়াবেটিক হাসপাতালের 4 তলায় আসো, একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। আমি বলতেছি যে আমার খিদা লাগছে, একটু খাওয়া যাই। কয় না, আসো একসাথে খাবো। ভাই প্রচুর খিদা আমার পেটে তখন, আমি রাতেও খাই নাই। ভাই আমার আমার কথা ছিল যে আমি বিয়েটা করবো তারপরে খাবো। হুম। তো পরে আমি সকালবেলা বের হইলাম, তখন আমার ভাই আমাকে বলতেছে কি যে কই যাস? আমি বললাম যে ভাই এরকম এরকম কাহিনী, মহুয়া আসছে, একটু দেখা করতে যাবো। যাইস না? আমার কইতেছে, কই যাইস না, একা যাইস না, আমি যাইতেছি কারা। আমি কই না ভাই, থাক লাগবো না, আপনি থাকেন। ভাই আমার পিছে পিছে গেছে, আমিও গেছি 4 তলায়, মানে রেস্টুরেন্টের সাইডে গেছি, রেস্টুরেন্টে বসছিও। বসার পরে খাবার অর্ডার করছি, আমি কাঁপতেছি, আমি খুবই কাঁপাকাঁপি করতেছে, মানে কেমন যেন লাগতেছে, খুব খারাপ লাগতেছে। তো সেই সময় হঠাৎ করে মাত্র খাবারে আমি হাত দিব, হুম, খাবারে আমি হাত দিব, সেই সময় পিছন থেকে ওসি এসে আমার কলার ধরছে। জামালপুর থানা, সদর থানা ওসি। ওসি এসে আমার কলার ধরে বলতেছে কি, ওই মহুয়ারে বলতেছে, কই এই ছেলে, কই জি স্যার, বলে মহুয়া পরে সরে গেছে চেয়ার থেকে। ভাই বিশ্বাস করেন, সেই সময় আশেপাশে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গুলো ছিল, হ্যাঁ হয়ে তাকায় রয়েছে, যে এটা কি করলো। তখন তো মানে আমার চোখের পানি শুকায় গেছে, কি বলবো তখন। মানে আপনার ডাইকে আইনা, প্রেম করে ডাইকে আইনা ধরে দিল? আমাকে বিয়ের কথা বলে ডাইকাই না আমাকে ধরায় দিল। তো যখন আমাকে ধরায় দিল, তখন আমার হ্যান্ডকাপটা পিছন থেকে বাঁধেছে। তো বাঁধার পরে আমাকে পুলিশ নিয়ে যাচ্ছে, ওর ভাই আমাকে যথেষ্ট লাথাইতেছে, হুম প্রচুর পরিমাণে কিক মারতেছে, হ্যাঁ। আর ওর যে ফুফাতো ভাই ছিল, ওর ফুফাতো ভাই, সরি, হ্যাঁ ফুফাতো ভাই, হুম ফুফাতো ভাই আমার প্রচুর মারছে। ওর মামাতো ভাই আমার প্রচুর মারছে। তো মারতে মারতে আমার 4 তলা থেকে নামাইছে। আমার পকেটে ফুল ছিল, ফুল দেখে ভাই মানে কি যে করছে, হুম আমার পুরো লাথাইতে 4 তলা থেকে নামাইছে আমার। 4 তলা থেকে নামানোর পরে পুলিশ আমারে বলতেছে কি যে গাড়িতে ওঠ, মোটর সাইকেলে। আমার ওরা বলতেছে না মোটর সাইকেলে না, ওরা হাইট টেলায় যাবেন, হুম মানে ক্ষমতা থাকলে যা হয় আর কি। তো বলতেছে কি তখন পুলিশে যে থাক, গাড়িতে নিয়ে যাই। পরে গাড়িতে নিয়ে যাওয়ার পরে ওসি রুমে ওরা মারপিট করছে, ক্ষমতা থাকলে যা হয়। এই সাইড দিয়ে এই সাইড দেওয়া, অবস্থা খুব খারাপ করে ফেলছিল, কথাই বলতে পারতেছিলাম না, হ্যাঁ। কিন্তু ওসে কিছু বলে নাই। যাই হোক, এরকম করার পরে আমার বাসায় কেউ কিছুই জানে না। হুম। তো পরে আমাকে পুলিশ, আমার যে এসআই সাহেব ছিল, এসআই সাহেব বলতেছে কি যে ওরা লকআপে দিয়ে আসেন। পরে লকআপে দিয়ে আসলো, ওখানে লকআপ, পরে লকআপে রাখার পরে 8টার সময় আসছে এসপি সাহেব। তো উনি বলতেছে যে আপনাদের যে কাহিনীগুলো দেখলাম বা শুনলাম, তো মেয়েটার সাথে ছেলেটার বিয়ে পড়াই দেন, হুম ছেলের লাইফ খাবেন কেন, ছেলের লাইফ খাই তো আপনার কোনো লাভ নাই। হুম তো পরে এরকম ওনার বাবা, মানে ওই মেয়েটার বাবা সরাসরি বলতেছে কি যে না, ওর সাথে আমি মেয়ে বিয়ে দিব না। তো এরকম করার পরে আমাকে শেষমেশ চালান দিল। হুম চালান দেওয়ার পরে 3.5 মাস জেলে ছিলাম। তারপরে এর মধ্যে আবার রিমান্ডে ছিলাম। রিমান্ডে যা হয়তো হয়েছে আমার সাথে, আমার ফিটনেস কিন্তু মোটেও এমন না ভাই। কি হয়েছে রিমান্ডে? রিমান্ডে খুবই খারাপ অবস্থা। মানে ওনারা আমার কাছ থেকে নিতে চাচ্ছিল কি যে আমার কাছে কোনো কিছু আছে কিনা, কোনো ডকুমেন্টস আছে কিনা। আমার মামলাটা হচ্ছে মানে পর্নোগ্রাফির আওতায় মামলা দিচ্ছে। যে মামলাটা দিলে অন্তত পর্নোগ্রাফির ন্যূনতম একটা ছাপ থাকতে হবে। হুম তার সাথে আমার কোনো কিসিং সিন নাই, কোনো কিছু নাই। হুম তারা আমাকে প্রচুর পরিমাণে হয়রানি করছে, হুম এখন আমাকে হ্যারেস্ট করেই চলছে। হুম এই যে আসছে 22 তারিখ, 21 তারিখ রবিবার,
রবিবারে আমার আবার হাজিরা আছে, হুম। প্রত্যেকবার হাজিরা দেই। তা হাজিরা দিলে কি ও ভাই, মাঝে মধ্যে যখন মেয়েটা যখন আসছে ভাই আমার শান্তি, মানে দেখাই শান্তি। ও ভাই অনেক শান্তি, ঠিক আছে। কিন্তু যেদিন মেয়ে না আসে, আমার বাদী তো মূলত ওর বাবা, তারপরে মাঝে মধ্যে আসে, মেয়ে এসে বলে কি যে জজকে বলে, জজ তো ওরে জিগে যে আপনি কি চান, হুম। আমি ছেলে শাস্তি চাই, উপযুক্ত শাস্তি চাই। জজ একটা কথা বলছিল আমার খুব ভালো লাগছে, হুম। সেটা হচ্ছে এতদিন রিলেশন করছো, এতদিন প্রেম প্রীত করছো, বিয়ে করছো, সমস্যা কি? হুম। হ্যাঁ, বিয়ে করে নাও। হুম। শুধু তুমি বলো তোমার মুখ দিয়ে যে আমি বিয়ে করবো, কারণ বাবার ক্ষমতা নাই আটকাবে। হুম। শুধু তুমি তোমার মুখ দিয়ে বলো যে তুমি স্বামীকে ভালোবাসো, হুম। বাদ বাকি আমি। এবং এসপি সাহেব একটা কথা বলছিল, হুম। সেটা হচ্ছে আমি এসপি সাহেব বলতেছি নিজে, তাদের দুজনের মধ্যে আমার যা লাগছে, ওদের ভালোবাসা যথেষ্ট আছে, হুম। ওদের মধ্যে যে বন্ডিংটা আছে যথেষ্ট। আমি নিজে দায়ভার নেব ওদের যদি বিয়ের পরে যদি কোনো তোমারও সমস্যা তাই হয়। মনে হয় যে তোমার ওই হ্যাঁ, মহিলা তোমার ভালোবাসে? হ্যাঁ, হ্যাঁ, ওরা আমাকে বলছে। আমার কাহিনী তো ওনারাও তো কম শুনে নাই, না, না, আমি সবকিছু শুনছে। বলতেছি তোমার মনে হয় যে মেয়েটা তোমার ভালোবাসে? মেয়েটা মেয়েটা আমার মেয়েটা এতদিন তো ভালোবাসতো, কিন্তু এখন বাসছে কিনা সেটা তো বলতে পারবো না। আ- মানসিক ডাক্তার দেখো ভাই, তোমার এটা সবচেয়ে বেশি জরুরি। অনেস্টলি, আমার আমার এতক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা বলে মনে হয়েছে তোমার মানসিক ডাক্তার দেখানো উচিত।